আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন মানুষ হত্যা না করতে পারে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ মোকাবেলায় ইমামদের আরও সক্রিয় হওয়ার আহ্বান। আগামী নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি অপ্রাসঙ্গিক দলে পরিণত হবে বললেন কাদের। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে নতুন ইসির অধীনে নির্বাচনে যাবে বিএনপি, জানালেন গয়েশ্বর। প্রস্তাবিত নাগরিকত্ব আইনে প্রবাসীদের অধিকার বঞ্চিত হবার আশঙ্কা। নির্বাচনে অংশ নেওয়া আর সন্তানদের নাগরিকত্বের সুযোগ দেয়া রহিত হবে না, আশ্বাস আইনমন্ত্রীর। পারিবারিক কোটায় স্বজনদের যুক্তরাষ্ট্রে নেওয়ার রীতি বিলুপ্তির বিল সিনেটে। ডিবি লটারি পদ্ধতি চিরতরে বাতিলের প্রস্তাব 2 রিপাবলিকান সিনেটরের। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশের আলিম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কেউ যেন ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ খুন করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর দেশকে পুনর্গঠনের পাশাপাশি ইসলাম প্রচারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। ইমামদের ইসলামের মৌলিক বিষয়সহ আর্থসামাজিক জনসচেতনতা তৈরি, কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ধর্মীয় কাজে থাকবেন, তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যাতে তারা পান সেই ব্যবস্থা যাতে হয়। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি উপজেলায় এবং জেলায় একটি করে মসজিদ আমরা করব। ইতিমধ্যে সেই মসজিদের ডিজাইনও করা হয়ে গেছে, প্ল্যানও করা হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা এই মসজিদের কাজ নির্মাণ করতে পারব। শেখ হাসিনা বলেন, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, বরং গুটি কয়েক মানুষের কারণে পবিত্র ধর্মকে হেয় করা হচ্ছে। উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে শান্তি প্রয়োজন, আর সেই শান্তি রক্ষা হবে এই জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে পারলে। সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কাজ করছেন, আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছেন, কিন্তু সবথেকে বড় শক্তি মানুষের শক্তি। মানুষের ভিতরে যদি সচেতনতা থাকে আর মানুষ যদি এটা রুখে দাঁড়ায়, তাহলে আল্লাহর রহমতে আমাদের এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গিবাদ থাকবে না। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইমাম ও শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবার ঝুঁকি রয়েছে, তাই আগামী নির্বাচনে অংশ নেবে দলটি। হতাশায় বিপর্যস্ত হয়ে বিএনপির নতুন নির্বাচন কমিশন নিয়ে এখন আবোল তাবোল বলছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির নেতিবাচক প্রতিক্রিয়ার কোনো ভিত্তি নেই। সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। পরে বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুজনেই। মার্শা বার্নিকাট জানান, হাতিয়ার ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। কথা বলেন নতুন নির্বাচন কমিশন নিয়েও। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠান ও কার্যক্রম নিয়েই আমাদের আগ্রহ রয়েছে, যেমনটা আমাদের নিয়ে বাংলাদেশের। মনে রাখতে হবে, নতুন নির্বাচন কমিশনের জনগণের আস্থা অর্জন করা জরুরি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, হতাশায় বিপর্যস্ত হয়ে বিএনপি নতুন নির্বাচন কমিশন নিয়ে এখন আবোল তাবোল বলছে। বিপর্যস্ত নেতাদের কারো কথায় কোনো মিল নেই। আশ্বস্ত করেন 2019-এর নির্বাচন হবে নারায়ণগঞ্জের মডেলে। আরেকটা নির্বাচনে অংশ না নিলে তাদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং সেই ঝুঁকিটা তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না। কাজে তারা নির্বাচনে অংশ নেবে। আমি বাস্তবতা থেকে বলছি, বিএনপি এবার পার্লামেন্টে নেই, রাজপথেও নেই। নেক্সট টাইম তারা আবার পার্লামেন্টেও থাকবে না, রাজপথেও থাকবে না। এরকম অবস্থায় তাদের কি প্রাসঙ্গিক থাকার সম্ভাবনা আছে ভবিষ্যতে? এদিকে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির 44তম বার্ষিক সাধারণ সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, 2019-এর নির্বাচনে বিএনপির সাথে আসল খেলা হবে। এটা কৌশল হচ্ছে বিএনপি,
একই ট্যাকটিস এখন আবার শুরু করেছে ওরা, একই কোর্স শুরু করে চাপ দাও, চাপে রাখো যেন আমার পক্ষে কাজ করে। তো উনি কার পক্ষে কাজ করার জন্য আসেন? উনি এসছে আইন অনুযায়ী কাজ করার জন্য এসছে। এই নির্বাচন কমিশনের কাজ কি হবে? আগামী নির্বাচন আইন অনুযায়ী তিনি পরিচালনা করবেন। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যারা নতুন নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চান তাদের জনরায়ে আস্থা নেই। বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানোরও পরামর্শ দেন তিনি। কুষ্টিয়া মুসলিম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। রকিবউদ্দিন কমিশনের মতো নয়া নির্বাচন কমিশন হলে গণতন্ত্র আনুষ্ঠানিকভাবে কবরে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণ ভোটের অধিকার ফিরে পাবার নিশ্চয়তা পেলেই বিএনপি নতুন ইসির অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে। প্রধান নির্বাচন কমিশন রকিবউদ্দিন সাহেব যে কথাটা বলছেন, এটা একান্ত একটা নির্লজ্জ ব্যয়ের মতো। 16 কোটি মানুষের কাছে দৃশ্যমান তার কর্মকাণ্ড। বাংলাদেশে এমন কোনো নির্বোধ নাই যিনি বলবেন যে বিগত নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে পালন করছেন। তিনি আবার আশা পোষণ করেছেন যারা আসিতেছেন বা আসছেন তারা তার মতোই করবেন। তো সুতরাং তারই যদি ধারাবাহিকতায় নির্বাচন কমিশন হয় তাহলে ধরে নিতে পারে যে বাংলাদেশে গণতন্ত্রের আনুষ্ঠানিকভাবে কবর দেওয়ার কাজটা ফয়সালা হবে। তোমার নির্বাচন কমিশন তো উশালক নেই, বিতর্ক আছে। আমি এই কমিশনও বুঝি না, এই সরকারও বুঝি না। আমি একটা জিনিস বুঝি, সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার, নিরাপদে ভোট দেওয়ার অধিকার যখন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আমাদের কাছে দৃশ্যমান হবে তখনই আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। সার্চ কমিটির কাছে দেয়া জাতীয় পার্টির প্রস্তাবিত নামে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নাম ছিল বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জেলা উপজেলা প্রতিনিধিদের যৌথ সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। অতীতের যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন বেশি শক্তিশালী। তিনি বলেন, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। যৌথ সভার শেষে এলাকায় ফিরে যারা নির্বাচন করতে চায় তাদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেন এরশাদ। আমাদের সঙ্গে কেউ সুবিচার করে নাই, কোন নির্বাচন কমিশন আমাদের সঙ্গে সুবিচার করে নাই, কেউ নিরপেক্ষ ছিল আমাদের প্রতি। আমরা খুশি হয়েছি যে আমাদের লিস্টের থেকে একজন চিফ কমিশনার হয়েছেন, প্রধান নির্বাচন কমিশন হয়েছেন। এটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা সুষ্ঠু নির্বাচন চাই। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কারো কথায় তিনি অপ্রমাণিত হবেন না, সুষ্ঠু নির্বাচন করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী কার্যক্রম 16 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বেগম জিয়ার অনুপস্থিতিতে এই তারিখ নির্ধারণ করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। এছাড়া আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করে উচ্চ আদালতে করা বেগম জিয়ার আবেদন নিষ্পত্তির জন্য রয়েছে জানিয়ে আরেকটি আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। বিচারক দুটি আবেদনই মঞ্জুর করেন। সেই সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম 16 ফেব্রুয়ারি ধার্য করেন বিচারক। দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট আসামি 9 জন। প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাশ হলে প্রবাসী বাংলাদেশিরা নানা অধিকার থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করেছেন প্রবাসীরা। তারা বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখলেও এই আইনের মাধ্যমে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা চলছে। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, এমন কোনো আইন পাশ হবে না যাতে প্রবাসীদের কোনো ধরনের অধিকার খর্ব হয়। নাগরিকত্ব আইনের খসড়া অনুমোদনের প্রথম থেকেই নিজেদের উদ্বেগ জানিয়ে আসছিলেন প্রবাসীরা। তাদের মতে এতে করে 1,30,00,000 প্রবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রস্তাবিত এই আইনের কয়েকটি দফা বাতিলের সুপারিশ করেন তারা। আলোচনায় উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, যুগোপযোগী একটি নাগরিকত্ব আইনের প্রয়োজন রয়েছে, তবে তা যেন কোনোভাবেই প্রবাসীদের স্বার্থবিরোধী না হয়। প্রস্তাবিত এই আইনের দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য তাদের। ডুয়াল ন্যাশনাল অ্যাক্ট আমাদের বিরাট অ্যাসেট, ওরা আমাদের এখানে ইনভেস্টমেন্ট আনছে,
ওরা এখানে আমাদের টেকনোলজি আনছে, ওরা এই দেশে প্রপার্টি অ্যাকোয়ার করছে। এদেরকে আমরা এনকারেজ করব, এদেরকে আমাদের সঙ্গে রাখব। ইন দ্য লং রান ওরা আমাদের অ্যাসেট হয়ে থাকবে। প্রত্যেকটা ধারায় আইনের বেসিক নোশনগুলির সাথে কনফ্লিক্ট আছে। বলা আছে কি, বাংলাদেশ যেই দেশকে নিষিদ্ধ করেছে ওই দেশের নাগরিককে বিবাহ করলে সে নাগরিক হবে না। আর বাবা, বাংলাদেশ কাকে নিষিদ্ধ করবে? এগুলি কোত্থেকে আসে? আইনমন্ত্রী জানান, প্রবাসীরা রাজনৈতিক সংগঠন ও স্থানীয় সরকার নির্বাচন যাতে করতে পারেন সে বিষয়ে চূড়ান্ত আইনে স্পষ্ট নির্দেশনা থাকবে। সিটিজেনশিপ অ্যাক্টটা আমাদের হবে, কিন্তু এমন হবে না যেখানে সিটিজেনকে ডিসক্রিমিনেট করা হবে আর প্রবাসীদেরকে এলিয়েনেট করা হবে, এটা হবে না। তবে নাগরিকত্ব আইনের সুযোগ নিয়ে কোনো প্রবাসী অপকর্ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ উঠে আসে আলোচনায়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য নেই, তবে যে কোনো সময় রহস্য উদ্ঘাটন করবে র্যাব, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। উত্তরায় এপিবিএন এর কল্যাণ সভায় মন্ত্রী আরও বলেন, পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যা তদন্ত প্রতিবেদন শীঘ্রই দেয়া হবে। সাগরুনি আমারও খুব পরিচিত ছিল। ঠিক এই মুহূর্তে কি অগ্রগতি হয়েছে আমি ঠিক জানবো না, আমার ঠিক জানা নেই। তো আমাদের র্যাব কাজ করছে। আমি এখনও আশাবাদী যে কোনো সময় র্যাব উদ্ঘাটন করবে এবং আপনাদেরকে জানাতে পারবে। বাবুল আক্তার এটা এডিশনাল হিসেবে এটা জানাবে, এটা তদন্ত চলছে। তবে আমরা মনে হয় কাছাকাছি আসছি, আমরা কিছুদিনের মধ্যে প্রতিবেদন দিতে পারবে আমাদের পুলিশ। পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রের স্বজনদের নেয়ার রীতি বিলুপ্তির প্রস্তাব উঠেছে সিনেটে। এছাড়া বিভিন্ন দেশের নাগরিকদের দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার প্রক্রিয়া, ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি চিরতরে বাতিলের প্রস্তাবও উঠেছে। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিতর্কিত জেফ সেশনস। তার বিরুদ্ধে অভিবাসী বিরোধী কট্টর মনোভাবের অভিযোগ রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র জুড়ে যখন বিক্ষোভের পাশাপাশি আইনি লড়াই চলছে, ঠিক সেই সময় আরেকটি বিতর্কিত বিল উঠল সিনেটে। এতে মার্কিন নাগরিকত্ব গ্রহণকারীর আত্মীয় স্বজনকে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। আইনটি পাশ হলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারীরা কেবল স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান ছাড়া কোনো স্বজনকে সেখানে নিতে পারবেন না। এছাড়া বিভিন্ন দেশের নাগরিকদের দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার প্রক্রিয়া ডিভি লটারি চিরতরে বাতিলেরও প্রস্তাব উঠেছে সিনেটে। মঙ্গলবার রিপাবলিকান সিনেটর টম কটন ও ডেভিড পারডিউ এই বিল দুটি উত্থাপনের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান, আর তাদের এই উদ্যোগকে সমর্থন দিয়েছে হোয়াইট হাউস। যখনই কেউ ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে ঢোকেন তখনই গ্রিন কার্ড হাতে পান। এরপরই স্বামী বা স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে যুক্তরাষ্ট্রে আনতে থাকেন, যা আমেরিকানদের জন্য শুভ নয়। এভাবে চলতে থাকলে ওরা আমেরিকানদের সবকিছুই কেড়ে নেবে। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত আরেক বিতর্কিত ব্যক্তি জেফ সেশনস। মার্কিন নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ ও বর্ণবাদী আচরণের জন্য ব্যাপক সমালোচিত তিনি। 1986 সালে তাকে আলাবামা রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে মনোনয়ন দেয়া হলেও বিভিন্ন সামাজিক সংগঠনের চাপে সেই দায়িত্ব গ্রহণ করতে পারেননি সেশনস। এছাড়া বিভিন্ন সময়ে অভিবাসীদের নিয়ে সমালোচনা ও ইরাক যুদ্ধে সায় দিয়ে বিতর্কিত ছিলেন তিনি। মার্কিন সিনেটের একমাত্র কট্টরপন্থী হিসেবে পরিচিত সেশনসের এই নিয়োগে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন বিচার বিভাগ ও ডেমোক্র্যাট সিনেটররা। অন্যদিকে সুর পাল্টালেন চীন নিয়ে নানা বিরূপ মন্তব্য করা নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি পাঠিয়েছেন তিনি। তবে বিশ্ব নেতাদের সাথে সরাসরি ফোনালাপ হলেও জিনপিংয়ের ক্ষেত্রে এই ব্যতিক্রম নজর কেড়েছে বিশ্লেষকদের। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। Thank you.
একুশের গ্রন্থমেলা শুরু হলেই দেশে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি অনেক লেখক। জীবন ও জীবিকার তাগিদে বসবাস দেশের বাইরে হলেও তাদের চিন্তা ও চেতনায় থাকে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি। আর সেই মাতৃভাষায় বই লিখে তা মেলায় নিয়ে আসাতেই যেন তাদের সীমাহীন আনন্দ। দিন যতই যাচ্ছে ততই জমে উঠছে বাঙালির প্রাণের গ্রন্থমেলা। বাংলা একাডেমি চত্বর ছাপিয়ে যে মেলার রং ছড়িয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এখানে প্রতিদিন আসছে নতুন বই, তৈরি হচ্ছে অসংখ্য নতুন লেখক। বাদ পড়ছেন না প্রবাসী লেখকরাও। যুক্তরাজ্য প্রবাসী এই লেখকের বই প্রকাশ হয়েছে 7টি। এবারের বইমেলায়ও এসেছে নতুন বই, তাই শুধুমাত্র বইমেলার জন্যই দেশে ছুটে এসেছেন তিনি। আমার কাজটার ধরনটা এমন ছিল যে একেবারে মানুষের সাথে, গায়ের মানুষদের সাথে মেলামেশা, চলা ওঠা বসা এটা করতে হয়েছে। অভিজ্ঞতা বেড়েছে। তারপর আমি চাকরি ছেড়ে দিয়ে আপাতত লন্ডনে আছি বসে অবসর। তখন মনে হয়েছে কিছু লিখি, ছোট গল্পের আকারে আমার এই অভিজ্ঞতাগুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। দীর্ঘ 30 বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে প্রিয়নগরী ঢাকাকে একটি সুন্দর শহর হিসাবে দেখার স্বপ্ন দেখছেন তাহমিনা আমির, যে স্বপ্ন বুনেছেন ঢাকা ড্রিম নামক বইয়ে। আমার জন্ম বাংলাদেশে, আমি জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে আমি বিদেশে আছি, কিন্তু আমার লাশটা আসবে বাংলাদেশে। মানবিকতা এবং উন্নয়ন দুটো পাশাপাশি থাকবে, এই কনসেপ্ট থেকে আমার লেখা এই বই। এছাড়াও লেখকদের ভিড়ে সামান্য ফুরসত নেই মোড়ক উন্মোচনের মঞ্চের কর্মকর্তাদের। নানা কবিতা, উপন্যাস আর গল্পের বইয়ের মোড়ক উন্মোচন চলে একের পর এক। কবিতায় কথা কই, আমার চলা, আমার বলা, আমার গতিবিধি সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। আমি চেষ্টা করেছি যে আমার দেশেও অনেক ভালো সুন্দর জায়গা আছে যেখানে যদি ভ্রমণ করা যায় দর্শকদের জন্য যেমন ভালো লাগবে, ভ্রমণকারীদের জন্য ভালো লাগবে এবং দেশও আর্থিকভাবে লাভবান হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি সিভিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। এবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.9%, পূর্বাভাস এডিবির। সরকারের দাবি 7.2%। রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার আশ্বাস ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডার। ঠ্যাঙ্গারচরে পুনর্বাসনের পরিকল্পনা বদলানোর আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.9%, এমন পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির। যদিও সরকার বলছে জিডিপি প্রবৃদ্ধি হবে 7.2%। এডিবি বলছে সরকারের প্রাক্কলিত লক্ষ্য অর্জন করতে হলে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সুশাসনের দিকে নজর দিতে হবে বলে জানান সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং। 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে বিকেল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওয়েনচাই বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়ন চালু রাখবে এডিবি। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইন নির্মাণে অর্থায়ন অব্যাহত রাখলেও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ নেই এডিবির। সোলার প্যানেলের পাশাপাশি পরিবেশসম্মত বিদ্যুতের উপর বাংলাদেশের আরও গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। রোহিঙ্গাদের ওপর চলা সে দেশের সেনাবাহিনীর নির্যাতনকে গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। তাদের ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত 3 দেশের হাই কমিশনার। সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন ব্রিটেনের হাই কমিশনার অ্যালিসন ব্লেক, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নেব্লেট এবং কানাডার হাই কমিশনার বেনোয়া পিয়েরে লারামি। অনিবন্ধিত ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন তারা। সেখানকার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, দমন-পীড়নের বর্ণনা দেন রোহিঙ্গারা। এ সময় তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়ে 3 দেশের প্রতিনিধিরা বলেন, রোহিঙ্গাদের ঘরে ফিরতে মিয়ানমার সরকারকে নিপীড়ন বন্ধের অনুরোধ জানানো হবে। I'm calling on the government of Myanmar to stop the repression and to create safe and secure conditions so that these people can go home. But in the meantime, the emphasis is on providing the support they need here. The British government has made £8 million available. We're looking at what more we can do because the need here.
বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের হাতিয়ার ঠ্যাঙ্গারচরে পুনর্বাসনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির তরফ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ঠ্যাঙ্গারচর একটি অনুন্নত ও জনমানবশূন্য দ্বীপ। এই পুনর্বাসন পরিকল্পনায় বাস্তবায়ন রোহিঙ্গাদের স্বাধীন চলাচল, জীবিকা নির্বাহ, খাদ্য ও শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে। ঠ্যাঙ্গারচরে পুনর্বাসনের ফলে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নত হবে। বাংলাদেশ সরকারের এমন যুক্তিকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস। প্রয়োজনীয় অবিলম্বে দাতাদের সাহায্য নিয়ে রোহিঙ্গাদের জীবনমান উন্নত করার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। সংস্থাটির জরিপ অনুযায়ী মিয়ানমারে সরকারের প্রত্যক্ষ মদদে নির্যাতন ও হত্যার জেরে 1990 সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত অন্তত 5 লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে আটক 32 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকেলে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সফিয়ান মোহাম্মদ নোমানের আদালত অভিযুক্তদের উপস্থিতিতে এই আদেশ দেন। মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বুধবার দুপুরে মাটিরাঙ্গার জামিনীপাড়া জোনের 23 বিজিবি সদস্যরা 32 জেলেকে আটক করে। পরে রাতে মাটিরাঙ্গা থানায় তাদের সোপর্দ করা হয়। তবে খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান এমা মার্মা আটককৃতদের সকলেই খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা দাবি করে জানান, তারা সকলেই স্থানীয় সুইং নৃত্য দলের কর্মী। ভারতের এলামারা এলাকায় বৌদ্ধ ভিক্ষুর দাহক্রিয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষে দেশে ফেরার পথে বিজিবি তাদেরকে আটক করে। এ পর্যায়ে আবারও নিচ্ছে সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে কর্মীদের ওপর আইএসের হামলার ঘটনায় আফগানিস্তানে কার্যক্রম স্থগিতের ঘোষণা। রেড ক্রসের। সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় 58 আইএস জঙ্গি নিহত। মুরালি বিজয় ও বিরাট কোহলির সেঞ্চুরিতে হায়দ্রাবাদ টেস্টে প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে ভারত, হতাশার দিন টাইগারদের। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আইএসের হামলায় কর্মী নিহতের ঘটনায় আফগানিস্তানের রেড ক্রসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত আইএসের 58 জঙ্গি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আফগানিস্তানে সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে মানবাধিকার সংস্থা রেড ক্রস। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জওজানে আইএসের হামলায় 6 কর্মী নিহতের ঘটনায় এই পদক্ষেপ নেয় সংস্থাটি। গেল 30 বছর ধরে আফগানিস্তানে কাজ করে আসছে রেড ক্রস। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির বিদ্রোহীদের হামলায় অন্তত 58 আইএস সদস্য নিহত হয়েছে। জঙ্গিদের হটিয়ে আলবাব শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। বিমান ও স্থলপথে চালানো এই হামলায় সহায়তা করে তুরস্কের সেনা ও বিমান বাহিনী। সংঘর্ষে তাদেরও 2 সেনা নিহত ও 15 জন আহত হয়। অন্যদিকে আলবাব শহরের উত্তরাঞ্চল দখলের অভিযান অব্যাহত রেখেছে সিরিয়ার সরকারি বাহিনী। এতে দেশটির বিদ্রোহী ও তুর্কি সেনাদের সাথে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর সংঘর্ষের শঙ্কা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাদের বর্বর হামলার শিকার রোহিঙ্গা মুসলিমদের জন্য 2300 টন খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার এসব ত্রাণ নিয়ে একটি জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছেছে। রোহিঙ্গাদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করলেও দেশটির সরকার এ ত্রাণ তাদের মাঝে বিতরণ করবে বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো। মাহমুদুল হাসান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরেকবার জানি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন মানুষ হত্যা করতে না পারে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ মোকাবেলায় ইমামদের আরও সক্রিয় হওয়ার আহ্বান। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অপ্রাসঙ্গিক দলে পরিণত হবে বললেন কাদের। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে নতুন ইসির অধীনে নির্বাচনে যাবে বিএনপি, জানালেন গয়েশ্বর। প্রস্তাবিত নাগরিকত্ব আইনে প্রবাসীদের অধিকার বঞ্চিত হবার আশঙ্কা। নির্বাচনে অংশ নেওয়ার সন্তানদের নাগরিকত্বের সুযোগ রহিত হবে না, আশ্বাস আইনমন্ত্রীর।
পারিবারিক কোটায় স্বজনদের যুক্তরাষ্ট্রে নেওয়ার রীতি বিলুপ্তির বিল সিনেটে। ডিভি লটারি পদ্ধতি চিরতরে বাতিলের প্রস্তাব 2 রিপাবলিকান সিনেটরের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাঙালি এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।